আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হাদিসের মধ্যে এসেছে তলাবু কাসবিল হালালি ফরিদতুম বাদাল ফরাইজ। হালাল উপার্জন করা এটাও নামাজ রোজার পরে এটাও ফরজ। আমরা এই যে আজকে দেখতে পাচ্ছি এখানে এক মুরব্বী উনি তরকারি বিক্রি করতেছেন। এটা একটা হালাল ব্যবসা। আমরা অনেক সময় ব্যবসা থেকে দূরে গিয়ে অর্থনৈতিক দুর্বলতার কারণে বিভিন্ন সময় অন্যায় কাজে জড়িত হয়ে যায়। আমাদের দেশের হাজারো যুবক আছে, বয়স্ক লোক আছে, এমনকি বৃদ্ধ লোক আছে। তাদের যদি উপার্জনের কোনো রাস্তা না থাকে, ছেলে বড় না থাকে, উপার্জনের মতো কোনো লোক না থাকে, তখন তার নিজেকেই পথে নামতে হবে, অর্থাৎ উপার্জনের জন্য। সেটার জন্য হালাল পর্যায়ে হয়। হালাল উপার্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরো পরিবারের দায়িত্ব থাকবে, সে দায়িত্বগুলো তো পালন করতে হবে। যদি সে পালন না করে তখন তারাও অন্যায়ের দিকে জড়িয়ে যেতে পারে, বা ভুল পথে বা আত্মমর্যাদাহীন পথে তাকে এগোনোর প্রয়োজন হতে পারে। তাই সবাই যদি হালাল পথে আমরা এগিয়ে আসি, সেটাই আমাদের ভালো হয়। আজকে আমাদের মাদ্রাসা হুজ্জতুল ইসলামের জন্য কিছু তরকারির প্রয়োজন ছিল। আমরা লাউ শাক কিনেছি। তো তখন আমাদের এই কাকার সাথে আলোচনা করতে গিয়ে তিনি কিছু কথা বললেন। দেখলাম উনি নিজ উদ্যোগে কিছু কথা বলতেছেন। দেখলাম যেটা শেখার মতো। উনি প্রথম কথাটা যেটা শুরু করেছিলেন যে ব্যবসার জন্য বেশি দামে বিক্রি করা, তার থেকে একটু কম লাভে বিক্রি করে যদি আমরা ছাড়তে পারি। মাল বেশি নিয়ে আসছেন এবং বিক্রি করবেন একটু কম লাভে, তাতে বেশি বিক্রি হবে, এটা বললেন এর ব্যবসার পদ্ধতি। তখন আমি দেখলাম যে এই কথাটা আমার কাছে বলার প্রয়োজন ছিল না। তারপর বললেন নিশ্চয়ই লোকটার মধ্যে ভিন্ন কিছু যোগ্যতা বা ভিন্ন কিছু চিন্তাধারা কাজ করে। তাই কথাবার্তা বলতে বলতে আরও কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এক পর্যায়ে তাকে বললাম যে আপনারা যদি ভিডিও ধারণ করা হয় যে এই বিষয়গুলো, তা আপনার দেখা দেখে আরও অনেক কিছু শিখতে পারবে। তা আপনি এ ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? উনি বললেন না, এটা তো ভালো, এটা তো হতে পারে। এই জন্য ওনার কাছে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আজকে তো আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হলো, মাদ্রাসার জন্য কিছু সবজি নিলাম। তো আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনার বাড়ি কোন জায়গায়? বরিশাল। বরিশাল কোন থানা? মুলারি থানা। মুলাদি থানা। আমি কিছু প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছি, ওগুলো জিজ্ঞাসা করব। কতদিন ধরে এই ভ্যানের মাধ্যমে সবজি বিক্রি করছেন? আমি 4 বছর। 4 বছর যাবত এটা বিক্রি করতেছেন। তো এই কি কারণে এই পেশা বেছে নিয়েছেন? পেশা তো বাংলাদেশে বহুত আছে, আপনি এটার দিকে ঝুঁকলেন কেন? ছোটকাল হইতে আমার এই পেশা, মানে আমার ভাইয়ের মনে করেন যে এখন তাক মোহাম্মদপুর সিএমজি 2টা কাঁচামালের দোকান আছে। ওই আমার 12 বছর বয়স, ওই দোকানে মনে হয় যে আমার দোকানে বয়তো তারা মনে করেন যে কাঁচামাল কারণ তো নাই না 12টা তরি বেচা কিনা করতো, যাতে ওর কাস্টমার চাপ থাকতো। যে কাস্টমারের চাপ কমে যেত ওই আমার ধুয়ে যেত বাইতে আনলে। আমার ওই সময় বয়স 12 বছর। আপনার এখন বয়স কত? এখন বয়স হইব 38 বছর। আর শুরুতে মোট কত টাকা পুঁজি নিয়ে এই কাজ শুরু করেছেন এখানের? যে হ্যাঁ, আমি মনে করেন প্রথম 2000 টাকা চালাতে ব্যবসা করছি। 2000 টাকা নিয়ে কাজ শুরু করেছেন। মাল আনছি। তখন কি ভ্যান ছিল? তখন ভ্যান আছে। ভ্যান পেয়েছেন কোথায়? ভ্যান এক গ্যারেজে তো জমা লইছিলাম, ভাড়া লইছি। ভাড়া নিতেন তখন কত টাকা করে ভাড়া দিতেন? এই সময় দৈনিক 100 টাকা ভাড়া। 100 টাকা ভাড়া। আর এখন ভাড়া কত? এখন সপ্তাহে 500। সপ্তাহে 500 টাকা ভাড়া দিতে হয়। প্রতিদিন প্রাথমিক অবস্থায় কত টাকা সবজি কিনতেন ওই সময় না, এখন ওই সময়? ওই সময় 2000 টাকা মাল কিনতাম। আর এখন? এখন মাল কিনি মনে করেন যে 4000, 4500, আবার কোনোদিন 3000 মাল পড়তা বুঝছে। জি জি। আপনি দৈনিক কত ঘন্টা আপনি কাজ করেন, অর্থাৎ এই মাল বিক্রি করেন? কাঁচামালের তো হিসাব নাই। কাস্টমার মনে করেন যেদিন বেশি ওদিনকে তাড়াতাড়ি সেল হয়ে যায়, যেদিনকে কাস্টমার কম ওদিনকে একটু দেরি লাগে। মালগুলো আপনি কোন জায়গা থেকে কিনেন? ওই রাজেন্দ্রপুর, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ। রাজেন্দ্রপুর, আব্দুল্লাহপুর। বলছিলেন যে আনোয়ারা যে হ্যাঁ, আনোয়ারের তেলের পাম্প, ওই যে জেলখানা আছে না, জেলখানার অপর দৃষ্টি আনোয়ারের তেলের পাম্প। ওইটা বামে একটা ভিতরে গেলে আড়ত আছে, স্থানীয় পর্যায়ে লোকজন ওখানে মালামাল বিক্রি করেন, ওখান থেকে আপনারা নিয়ে আসেন। মানে রাস্তা লয়ে যায় তো খেতে তুমি গাইয়া ওখান থেকে আমরা কিনিয়া মনে করেন বড় পুষ্কিনি আছে, পুষ্কিনি ধুয়ে লয়ে। তাহলে এখন একটা প্রশ্ন, যে কাছাকাছির মধ্যে কিন্তু শ্যামবাজারে কাঁচামাল পাওয়া যায়, পাইকারি দরে পাওয়া যায়, আড়ত আছে, তারপরে যাত্রাবাড়িতে আছে, তারপর কারওয়ান বাজারে আছে। সেসব জায়গা থেকে না কিনে আপনি এখান থেকে কেনেন কি কারণে? এখানে তাজা মালটা পাই, আবার অনেক খরচা বেশি।
ওনে যাইতে মনে করেন যে ভাড়া লাগে বেশি, এখানে লাগে কম, এই জন্য এত কিনি। এখান থেকে এই ভ্যানে করে নিয়ে আসেন? না এখন যাই সিএনজি দিয়ে যাই, আমার সময় অটো দিয়ে এই করি মাল লইয়া। তারপর এখানে কাজ করতেছেন। হ্যাঁ আর আপনি যদি শ্যামবাজার কাজ করেন সেক্ষেত্রে ওখানে আপনার আসা যায় ভাড়া বেশি। দ্বিতীয়ত এখানে আবদুল্লাপুর রাজেন্দ্রপুর থেকে যে মালামাল নিয়ে আসতেছেন এতে যেই পরিমাণ তাজা পাওয়া যায় সেটা ওখানে মানে পাওয়া যায় না। শ্যামবাজার বা কারওয়ান বাজার ওই পরিমাণ তাজা পাবেন না। টাটকা পাওয়া যায় না। আর একটা বিষয় হলো এখান থেকে তো গৃহস্থ যারা আছে, যারা চাষি, তারা সরাসরি ওখান থেকে মালটা নিয়ে আসে। নিয়ে আসার পরে আপনি তাদের থেকে কেনার কারণে মধ্যস্বত্বভোগী যে আরও একটা গ্রুপ যে টাকা পায় সেটা আপনার থেকে নিতে পারছে না, তাই না? না এটা হবে না। বুঝতে পারছি, এই একটা বিষয়। এরপরে এই ধরনের কাজ করতে গিয়ে কোনো ঝুঁকি বা কোনো চ্যালেঞ্জ বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা কখনো? হয়েছি একবার, কিরকম? সিন্ডিকেটে আমার টাকা লয়ে গেছে, এতে বই ওই ঝিলমিল বইয়া কিরকম টাকা নিয়ে গেছিল? টাকা লয়ে গেছে। আমি এমন সময় ভ্যান লয়ে যাইতাম, জি। ওই ভ্যান চালা যাইতে আসি ভোর 6টা বাজে। ওদিনকে একটু বৃষ্টি ছিল, ওই মনে করেন যে বৃষ্টির কারণে মানুষজন কম বাইরে এসে আমি ওইটা যাই, যাবো মনে করেন সিন্ডিকেটে আমার মনে করেন যাইয়া প্রথমে দাঁড়াইছে, আমি দাঁড়া কি আছে লগে দে, কারণ আমি যেই নিয়ে একটু পারাপারি করছি। পরে মনে করেন যে হ্যাঁ আমার দেখার বাড়ি করছে, এই যে আমি টাকা দিয়ে না, উনি বেশি বিক্রি করেন না। ওই সময় কত টাকা আপনার থেকে নিয়েছিল? 3000 টাকা আর একটা মোবাইল। 3000 টাকা আর একটা মোবাইল। মোবাইলটার দাম ছিল কিরকম? মোবাইলের দাম ছিল 1200 টাকা। 1200 টাকা, বুঝতে পারছি। আপনি বলেছিলেন যে যদি কখনো গরম হয় বা বৃষ্টি হয় এই কারণে বিক্রি অনেক সময় সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে বলছেন যে গ্যারেজে নিয়ে এটা খুলে রাখেন যেন নষ্ট না হয়ে যায়, পরবর্তী দিনই বিক্রি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর বাকি বেশিরভাগই চেষ্টা করেন যে যদি কোনো দিন বিক্রি কম হয় শেষের দিকে আর মাল রাখেন না। মানুষ যদি একটু অল্প দামেও ছেড়ে দিতে হয় তারপর আপনি ছেড়ে দিচ্ছেন এভাবে। আপনার ওই লাভের বিষয়টা আলোচনা করতেছিলাম যে কীরকম আপনার লাভ হয়। আলহামদুলিল্লাহ ভালোই হয়, আমি বলতে পারি আলহামদুলিল্লাহ ভালোই। আমার এটা দিয়ে আল্লাহ চালায়, এটা দিয়ে আল্লাহ খাওয়ায়। এত মনে করেন যে পরশু দিন মালাম ছিলাম ইয়াতুন, ওই যে মোহাম্মদপুর রায়বাজার তুন, হুম। একদিন মাল বেচতারি নাই, পরে কল কত বাবা আমি সব 15 টাকা না। পরে মনে করেন যে একদিনে বেচতারি নেই, 2 দিনে বেশি, এতে মনে করেন যে 2300 টাকা লাভ হয়েছিল একদিনে। 2300 টাকা লাভ। তো কখনো দেখা যায় 2300 টাকা হয়, কখনো 2000 হয়, তো মোটামুটি 1000-1200 অবশ্যই হয়। 1000-1200 নিচে হয় না, একালে 1000-1200 একাল নর্মাল। ধরেন এখন এই কয়টার দিকে আপনার রাজেন্দ্রপুর বা আবদুল্লাপুর থেকে যে আড়ত থেকে মাল আনেন সেটা সকাল কয়টার দিকে আনেন? ভোর 5টা বাজে জায়গা। ভোর 5টায় যান, তারপরে আসেন কয়টার দিকে? আইতে আইতে 9টা বাজে। 9টা বাজে। হ্যাঁ, এনার ইও রাখা যেতে পারে। কিন্তু মামা কন আমরা মূলত আজকে আলোচনাগুলো করতেছি এখান থেকে যেন হাজারো মানুষ যারা বেকার আছে বা কর্মদক্ষতা আছে তারা যেন হারাম ভাবে বন্য দিকে না গিয়ে এই সকল পথে লাইন, অগ্রগতির লাইন আগানো যেতে পারে। যদি একটা মানুষ দৈনিক 1000-1200 টাকা ইনকাম করতে পারে তাহলে মাসে প্রায় 30,000 টাকার উপরে সে ইনকাম করতে পারে। কিন্তু কখনো কখনো তো মাশাআল্লাহ এমনও হয় যে এর থেকে বেশিও তিনি পান, প্রায় 1500 টাকা, 2000 বা 2200-2300 টাকার মতো হয়ে যায়। তো তাতে মনে হয় যে গড় পড়তায় প্রায় 12 থেকে 1300 টাকার মতো অবশ্যই তার আসে। সেটা তাতে প্রায় প্রতি মাসে প্রায় 40,000 টাকার মতো আসে। তো একটা স্বাভাবিক 4000 টাকা পুঁজি খাটিয়ে যদি এরকম সে 40,000 টাকার মতো ইনকাম করতে পারে, এটা অনেক একটা ভালো একটা বিষয়। অথচ গ্রামগঞ্জে বহুত লোক আছে যারা 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করতে পারে না। সেই হিসাবে কিন্তু এই পন্থাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন, এদিকে আগানো যেতে পারে। আপনার এই দোকান বা এই যে ভ্যান, এটা তো সবসময় এক জায়গায় রাখেন না, একটু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় রাখেন, তাতে কোনো প্রকার চাঁদা দেওয়ার প্রয়োজন হয় কিনা? না, চাঁদা লাগে। বা এইরকম যদি কোনো ব্যক্তি নতুনভাবে দোকান দেওয়ার চেষ্টা করে তাহলে কি, বা এরকম ভ্যানে যদি বিক্রি করে তাকেও কি তা চাঁদা দিতে হবে কিনা? না, চাঁদা দেওয়ান লাগে না, আশা করছি আমি দেওয়ান লাগবে না। এমনি এই ধরনের কাজ করতে কখনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু হওয়ার আশঙ্কা আছে না? গাড়ি ঘোড়া যাচ্ছে বা ট্রাক যাচ্ছে তখন এখানে লাগিয়ে দিলে এরকম কখনো হয় কিনা সাধারণত? না, আমার আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ 4 বছরের মধ্যে এরকম কিছু না হওয়াটা এটা একটা ভালোই আশা করা যায়। আছে না যে আমি রাস্তায় নামলাম এর মধ্যে দুর্ঘটনা ঘটে গেল, এটা যেন না হয়। ভবিষ্যতে আপনার এই জাতীয় কোনো দোকান টোকান দেওয়ার ইচ্ছা আছে কিনা, নাকি
এভাবে করলে এটা ভালো। আমার এইভাবে করলে ভালো আমার দোকানে। এখানে মানে টাকা বেশি পুঁজি খাটানো লাগতেছে না, হ্যাঁ, অল্পতে ভালো একটা পাওয়া যাচ্ছে। মানে অল্পতে আল্লাহ বেশি 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 লাভ দেয়। মাশাআল্লাহ। তো আপনি ধরেন সকাল 5টার দিকে আবদুল্লাহপুর বা রাজেন্দ্রপুর সেখানে যান, তো মালামাল নিয়ে আসতে আসতে কয়টা বলেন, কয়টা বাজে, প্রায় 7টা 8টা বাজে, 8টা 8:30 এর মধ্যে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এই বিক্রি করা শুরু করেন, এটা মোটামুটি বেশিরভাগ সময় কয়টার দিকে বিক্রি প্রায় শেষ হয়ে যায়? রাত 10টা। রাত 10টার মধ্যে বিক্রি হয়ে যায়। বেচা কিনা করতে চায়, বেচতে চায় বা কি বল ব্যবসা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটা কথা বলতেন বা তাদেরকে প্রেরণামূলক বা তা উৎসাহমূলক দিয়ে একটা যদি কথা বলতেন। ভালো করুক, আমি তো কত মানুষের ব্যবসা শিখাইছি। যে মনে করেন যে বেকার মানুষ বসে আছে, মনে করেন যে আইনা বেচলে ভালো, আল্লাহ যা দেয়। কিন্তু এটা লেগে হালাল হালাল বুঝি, হারামের মধ্যে না যায় এটাই ভালো। হালালের মধ্যে হারামের মধ্যে গেলে মার কেমন লাগে, এবং মনে করেন যে জেলে দেয়, আচ্ছা এটা ভালো না। এই যে আপনি এখন এই ব্যবসাটা করতেছেন, এই করতে গিয়ে তো এমন তো মনে হয় না যে এটা আমার প্রতি কোনো কষ্ট হয় বা পারবো না, এরকম তো কখনো মনে হয় না? না, আমাদের কোনো ইয়ে না। এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে এই জন্য কোমর ব্যথা হয়েছে না বা ভাই আমাকে অভ্যাস হয়ে গেছে না। অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না? ভালো, ধন্যবাদ, জাযাকাল্লাহ, শুকরিয়া, সময় দিলেন। আপনার দ্বারা আশা করি অনেক মানুষ উপকৃত হবে। আল্লাহ আপনাকে কবুল করেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।